Hello, my dear student. Welcome to online class for Memory VM Unit 1. আজকের টপিক আগের দিন যেটা পড়েছিলাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেই সিস্টেমের দ্বিতীয় পার্ট আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। আগের দিন আমরা দেখেছিলাম ডেটাবেস সিস্টেম কাকে বলে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, তাকে কীভাবে ডিফাইন করা হয়, ডেটাবেসের সাথে কী কী ল্যাঙ্গুয়েজ আছে সেইগুলো দেখেছিলাম। আজকে আমরা পড়ব ডেটাবেসের কম্পোনেন্ট। একটা ডেটাবেসের ভিতরে কী কী জিনিস থাকে, কীভাবে ডেটাবেসটা তৈরি হয়, সেইগুলো নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলেছিলাম ব্যাংকিং একটা ডেটাবেস, ইউনিভার্সিটি, স্কুল, এগুলো সব একটা করে ডেটাবেসের অংশ। ডেটাবেসগুলো তৈরি করতে গেলে যে সফটওয়্যারটা লাগে সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেমন মাইএসকিউএল, ওরাকেল ইত্যাদি। ডেটাবেসের যে গঠন তার প্রধানত অন্যতম একটা উপাদান হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর একটি বিশেষ ব্যক্তি যিনি ডেটাবেসটার কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করেন। সমগ্র ডেটাবেসটাকে কেন্দ্রীয়ভাবে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করে এবং ডেটাবেসের ডিজাইন ও কি অথরাইজেশন ইত্যাদি ডিফাইন করেন তিনি হচ্ছেন ডেটাবেসের অ্যাডমিনিস্ট্রেটর। যেমন ব্যাংকিং ক্ষেত্রে ব্যাংকের যদি একটা সব ডেটাবেস ভাবি, ব্যাংকের যেমন একজন কি থাকে, ম্যানেজার থাকেন, তিনি এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটর। রিজিওনাল ম্যানেজার, তিনি এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটর। আবার অল ইন্ডিয়াতে এসবিআইয়ের যিনি হেড, তিনি হচ্ছেন ওয়ান অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর। এই ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যে সমস্ত কাজগুলি করতে সক্ষম, এক নম্বর হচ্ছে ডেটাবেসের গঠন এবং স্কিমা তৈরি। ডেটাবেসটাকে কীভাবে তৈরি করা হবে, তার স্ট্রাকচারাল ডিজাইন এবং ফিজিক্যাল স্কিমা এবং লজিক্যাল স্কিমা দুটোই ডিফাইন করা হয় ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা। দু নম্বর কাজ লেখায় দেখো অনুমতি প্রদান। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ঠিক করেন ডেটাবেসের যে বিভিন্ন ধরনের ইউজার আছে, কোন ইউজার ডেটাবেসটাকে কতটা অ্যাক্সেস করতে পারবে। যেমন ধরো তোমরা ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একজন অ্যাকাউন্ট হোল্ডার একটা সার্টেন পর্যন্ত ডেটাবেসটাকে দেখতে পাই, তার অ্যাকাউন্ট ব্যালেন্স, অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি। আবার ব্যাংকের যিনি ম্যানেজার, তিনি আবার কী করেন, ওই ব্যাংকের সবার অ্যাকাউন্টগুলোকে দেখতে পান। তাহলে একটা লেভেল পর্যন্ত কী হয়, বিভিন্ন ধরনের ডেটাবেসটাকে অ্যাক্সেস করার অনুমতি প্রদান করা হয়। নাম্বার 3 বলা হচ্ছে কি হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্বাচন। ডেটাবেসের যে হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্বাচন কথা বলা হয়, মানে ডেটাবেস ঠিক করেন ডেটাবেসটাকে রান করাতে গেলে তার প্রপার কী কী হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট এবং কী কী সফটওয়্যার প্রয়োজন সেগুলোকে দেখানো হয়। নাম্বার 4 হচ্ছে কি সিকিউরিটি এবং নিরাপত্তা এবং বৈধতা প্রদান করা। মানে ডেটাবেসটার কতটা ডেটাটা নিরাপত্তা, মানে ডেটাটা বাইরে থেকে যাতে কোনোভাবে অ্যাক্সেস করতে না পারে, ডেটাবেসের ডেটাটা কতটা রিলায়েবল ইত্যাদিগুলো প্রদান করা হয়। এবং লাস্টলি খুব ইম্পর্টেন্ট, ডেটা স্টোর অ্যান্ড ব্যাকআপ। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কী করে, একটা নির্দিষ্ট টাইম অন্তর ডেটাবেসটাকে অটোমেটিক্যালি ব্যাকআপ নেন। ডেটাবেসে যে সমস্যাগুলো যদি কোনো আসে সেগুলো কোনো রিকভার করার চেষ্টা করেন। ঠিক আছে। নাম্বার 2 অপারেন্ট হচ্ছে ডেটাবেসের ডেটাবেস ম্যানেজার। ডেটাবেস ম্যানেজার প্রথমেই বলি, ডেটাবেস ম্যানেজার মানে এটা কোনো ব্যক্তি নয়। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর একটি ব্যক্তি, ডেটাবেস ম্যানেজার কোনো ব্যক্তি নয়। ডেটাবেস ম্যানেজার একটি প্রোগ্রাম যেটা কী করে, ডেটাবেসটাকে ওভারঅল ম্যানেজ করে। ডেটাবেসটাকে ম্যানেজ করার মানে তার মধ্যে অন্যতম হচ্ছে ডেটাকে টোটালি কী করা, অক্ষুণ্ণ রাখে। তার মানে ডেটাটাকে স্টেবল এবং রিলায়েবল রেখে এটার মধ্যে সিকিউরিটি প্রদান করে। ডেটাবেস যেন আনঅথরাইজ কোনো অ্যাক্সেস করতে না পারে, ডেটা কোনো চেঞ্জ যাতে না হয়, এইরকম বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে ডেটাবেস ম্যানেজার কন্ট্রোল করে। ডেটাবেস ম্যানেজারের ডিউটির মধ্যে আরেকটা কাজ হচ্ছে কি ডেটা ব্যাকআপ ও পুনরুদ্ধার করা। ডেটাকে অটোমেটিক ব্যাকআপ নেওয়া এবং যদি কোনো ডেটা লস্ট হয়ে যায় বা কোনো ডেটা যদি ল্যাক অফ ট্রান্সমিশন নষ্ট হয়ে যায়, তাহলে ডেটাগুলোকে আবার এগেন কী করা হয়, পুনরুদ্ধার করে। আর একটা হচ্ছে ডেটার অখণ্ডতা ও স্বতন্ত্রতা বজায় রাখা। ডেটাকে সব জায়গাতে
যেন ডেটার নিজস্বতা থাকে এবং ডেটার যেন কোনো রকম স্ট্রাকচারাল যেন চেঞ্জ না হয়, সেটাকে ডেটাবেস ম্যানেজারের অন্যতম কাজ। নাম্বার 3 হচ্ছে ডেটাবেস এর আরেকটা 3 হচ্ছে ট্রানজাকশন ম্যানেজার। এই ট্রানজাকশন ম্যানেজার তোমাকে বলেছিলাম একটা ল্যাঙ্গুয়েজ পেয়েছিলাম, ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এই ট্রানজাকশন ম্যানেজার হচ্ছে ডেটাবেসে যখন কোনো একটা অ্যাকাউন্ট থেকে বা অন্য ডেটাবেস থেকে অন্য আরেকটা ডেটাবেসে ডেটা ট্রান্সমিশন হয়, ডেটা যখন এক জায়গা থেকে একটা ফাইল এক্সচেঞ্জ হয়, তখন সেই ট্রানজাকশানে যথাযথভাবে সম্পন্ন হয়, মানে হয়তো প্রপারলি ট্রান্সমিশন হবে, না হলে হবে না। এই টোটাল কন্ট্রোলটা যিনি করেন সে হচ্ছে ট্রানজাকশন ম্যানেজার। নাম্বার 4 ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারের কাজ কি না, ডেটাবেসের যে স্ট্রাকচারাল ডিজাইন, আমরা দেখি যে একটা সিস্টেমে কী কী থাকে, তোমরা দেখেছো বিভিন্ন রকম ড্রাইভ থাকে, ফোল্ডার থাকে, ফাইল থাকে। এই ডেটাবেসে ডেটাগুলো কীভাবে স্টোর হবে, কোন ডাইরেক্টরির ভেতরে, কোন ডিভাইস, কোন ফোল্ডার, সেই টোটাল ওভারঅল যে স্ট্রাকচার ডিজাইনটা করা হয়, ফাইলটা যেমন কোন ফাইলের কেমন এক্সটেনশন, যেমন ধরো এক্সেল ফাইলে ডট এক্সএলএস, ওয়ার্ড ফাইলে ডট ডিওএক্স, এরকম বিভিন্ন টেক্সট হলো ডট টিএক্সটি, তাহলে কি টেক্সট সব ডেটাগুলো টেক্সট ফাইলে যাবে, ওয়ার্ড সব ডেটাগুলো ওয়ার্ড ফাইলে যাবে। তাহলে এইরকম টোটাল ম্যানেজমেন্টটা যেটা করে সেটা হচ্ছে কি ফাইল ম্যানেজার কাজ। এছাড়া কোনো প্রয়োজনীয় ডেটাকে ফাইল থেকে মুছতে পারে, ডেটাগুলোকে ফাইলের মধ্যে কোনো আপডেশন করতে পারে, এবং সমস্ত রকম ডেটাবেসের যা কাজ, ডিভাইসের যে কাজ, সেগুলো টোটালি সহযোগিতা করে ডেটা ফাইল ম্যানেজার। তারপর আসি আমাদের 5 নম্বর হচ্ছে ডিস্ক ম্যানেজার। ডিস্ক ম্যানেজারের কাজ হচ্ছে ডেটাবেসটাকে আমাদের ডিস্ক, যেমন ফাইল ম্যানেজারের যেমন কাজ, তেমনি ফাইলগুলোর মধ্যে যেখানে স্টোর থাকে ডেটাবেসে যে জায়গাটাতে ফাইলগুলো যে লোকেশানটা স্টোর থাকে সেটাকে আমরা বলি ড্রাইভ বা ডিস্ক, হার্ড ডিস্ক বা অন্য কোনো ডিস্ক। এই ডিস্কটাকে যে কন্ট্রোল করে, ডিস্কটার মধ্যে যে জায়গাগুলো হয়, তোমরা দেখো যে ডিপ ফ্র্যাগমেন্টেশনের কথা হয়, ডিস্কের যে ব্যাড সেক্টর ডিপ ফ্র্যাগমেন্টেশনগুলোকে ঠিক করে, ব্যাক সেক্টরগুলোকে কী করা হয়, রিকভারি করা হয়। এই টোটাল কাজটাই করে ডিস্ক ম্যানেজমেন্টের কাজ। আর লাস্ট কম্পোনেন্ট উপাদান হচ্ছে শেষ ব্যবহারকারী বা প্রান্তীয় ব্যবহারকারী বা টার্মিনাল ইউজার বলা হয় এটাকে, বা এন্ড ইউজারও বলে। ডেটাবেসের যারা লাস্ট অ্যাক্সেস করছে ডেটাবেসটাকে, তারাই হচ্ছে টার্মিনাল ইউজার বা এন্ড ইউজার বা শেষ ব্যবহারকারী। যেমন ব্যাংকের ক্ষেত্রে একজন অ্যাকাউন্ট হোল্ডার, একজন ব্যবহারকারী। স্কুলের ডেটাবেসে যদি তুমি রেজাল্ট দেখো, তোমার রোল নাম্বার, তাহলে তুমি হচ্ছে কি শেষ ব্যবহারকারী। এরা কী করে, ডেটাবেসটার স্ট্রাকচার স্কিমার সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না, শুধুমাত্র ডেটাবেসটাকে এরা অ্যাক্সেস করে, ডেটাবেস থেকে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে এই আমাদের এন্ড ইউজারগুলো। ঠিক আছে, তাহলে কী কী এই কাজগুলো, এগুলো হচ্ছে ডেটাবেসের কম্পোনেন্ট। এরপর তোমাদের যেটা বলি, একটা জিনিস নতুন টপিক এখানের মধ্যে আছে, সেটা হচ্ছে ডেটাবেস এর মডেল। ডেটাবেসের যে কম্পোনেন্টগুলো দেখলে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেটাবেস ম্যানেজার, ফাইল ম্যানেজার, ডিস্ক ম্যানেজার, এন্ড ইউজার, এইগুলোকে বিভিন্ন ধরনের তাদের এই কম্পোনেন্টগুলোকে সাজিয়ে ডেটাবেসটার একটা লজিক্যাল ডিজাইন বা একটা কাঠামো তৈরি করা হয়, যাতে ডেটাবেসটাকে পরিচালনা করা এবং খুব সহজে ডেটাটাকে সংরক্ষণ করা, অ্যাক্সেস করা, আপডেট করা সহজ হয়, যাতে ওভারঅল সব জায়গাতে একই রকম একটা স্ট্রাকচার মেনটেন করে। জেনারেলি আমাদের 4 রকম স্ট্রাকচার, তাদের মধ্যে সবথেকে অন্যতম ইম্পর্টেন্ট হচ্ছে রিলেশনাল মডেলটা বেশি ইউজফুল। এই টাইপগুলো কী কী তোমরা দেখতে পাবে, টাইপগুলোর মধ্যে আমরা দেখাচ্ছি, লেখা দেখো, হায়ারার্চিক্যাল মডেল, নেটওয়ার্ক মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল আর রিলেশনাল মডেল। 4টে টাইপ আছে, হায়ারার্চিক্যাল, নেটওয়ার্ক, আর এন্টিটি রিলেশনশিপ মডেল আর রিলেশনাল মডেল। এগুলো ইংলিশ নামেই লিখবে, বাংলা নাম হয় না। এন্টিটি রিলেশনশিপ মডেল, এই ইআর মডেলটা ব্যক্তিগতভাবে তৈরি হয়। ইআর মডেল যেটাকে বলে এন্টিটি রিলেশনশিপ মডেল। ইআর মানে হচ্ছে ই ফর এন্টিটি, আর ফর হচ্ছে রিলেশনশিপ। এন্টিটি বলতে কী বোঝো না, এই মডেলটার ভিত্তিতে দুটো জিনিস, একটা হচ্ছে এন্টিটি এবং তাদের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস, আর একটা রিলেশনশিপ অ্যামং এন্টিটিস। এন্টিটি হচ্ছে কি, এন্টিটি বলতে গেলে বাস্তবিক যে কোনো অবজেক্ট বা বস্তুকে, যেগুলো রিয়েল ফ্যাক্ট, যেগুলো অবস্থান করে, তাদেরকে আমরা কী বলি, এন্টিটি। যেমন টিচার একটা এন্টিটি, স্টুডেন্ট একটা এন্টিটি স্কুলের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে কি অ্যাকাউন্ট হোল্ডার একটা এন্টিটি, ম্যানেজার একটা এন্টিটি, ক্লার্ক একটা এন্টিটি। ইউনিভার্সিটির ক্ষেত্রে টিচার, স্টুডেন্ট, ক্লার্ক, অফিসার, এগুলো এন্টিটি, মানে যেগুলোর এক্সিস্টেন্স আছে, যাদেরকে একটা পার্টিকুলার ফিচার্স যে ডিফাইন করা যায়, তারা হচ্ছে কি
এন্টিটি। এই এন্টিটির অ্যাট্রিবিউটসগুলো যেমন স্টুডেন্ট মানে তার কি থাকবে, একটা নাম থাকবে, রোল নাম্বার, ক্লাস, সেকশন, সাবজেক্ট, রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে এইগুলো হচ্ছে স্টুডেন্টের অ্যাট্রিবিউট। একজন টিচারের অ্যাট্রিবিউট হবে টিচার নেম, কন্ট্যাক্ট নাম্বার, সাবজেক্ট ডোমেন, ডেজিগনেশন, এক্সপিরিয়েন্স। এগুলো হচ্ছে একটা টিচারের রিলেশনশিপ অ্যাট্রিবিউটস। এবং তাহলে টিচারের সাথে স্টুডেন্টের যে সম্পর্ক সেইটাকে কী বলছে আমরা, রিলেশনশিপ। যেমন কী করে, টিচার অলওয়েজ টিচেস স্টুডেন্ট। টিচেসটা হচ্ছে কি, রিলেশনশিপ বিটুইন টিচার এবং স্টুডেন্ট। যদি দুটো এন্টিটি কথা ভাবি, টিচার এবং একটা টিচার একটা হচ্ছে এন্টিটি, আর স্টুডেন্ট একটা এন্টিটি, তাহলে দুজনের মধ্যে রিলেশনশিপটি কি, টিচেস। যেমন তোমাদের দেখায়, এই যে ছবি দেখছো এটা হচ্ছে একটা ইয়ার মডেল। এখানে দেখানো হচ্ছে কি স্টুডেন্ট এন্টিটিগুলোকে একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে দেখানো হয়েছে। এই স্টুডেন্টের মধ্যে কী আছে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট অ্যাড্রেস। কলেজ একটা হচ্ছে এন্টিটি, তাদের মধ্যে গেছে কলেজ আইডি, কলেজ নেম। স্টুডেন্ট স্টাডি ইন কলেজ, মানে তাহলে স্টাডি ইনটা হচ্ছে রিলেশনশিপ, স্টুডেন্ট পড়ে কলেজ। ঠিক একইভাবে নিচেকেও গেছে স্টুডেন্ট, তাদের এন্টিটি গিয়েছে স্টুডেন্ট নাম্বার, ফোন নাম্বার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ, ইটিসি। বুকস একটা আছে, সেখানে কী রয়েছে, বুকস নেম, অথার, আইএসবিএন, প্রাইস। স্টুডেন্ট রিডস বুকস, তাহলে রিডসটা হচ্ছে কি, রিলেশনশিপ। বোঝা গেছে? তাহলে স্টুডেন্ট এখানে দুটো এন্টিটি, স্টুডেন্ট একটা এন্টিটি, বুক একটা এন্টিটি, তাদের মধ্যে রিলেশনশিপ হচ্ছে রিডস। ওপরের ছবিটা তো কি, স্টুডেন্ট একটা এন্টিটি, কলেজ একটা এন্টিটি, তাদের মধ্যে রিলেশনশিপ হচ্ছে স্টাডি। এইটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। বোঝা গেছে? এরপরে যেটা আছে রিলেশনাল মডেল। এই রিলেশনাল মডেলটা এন্টিটি রিলেশনশিপ মডেল থেকে তৈরি হয়েছে। এই মডেলটার মেন কাঠামো হচ্ছে টেবিল। এখানে কি হয়, সমস্ত তথ্যগুলোকে টেবিলের মাধ্যমে আমরা ডিসক্রাইব করি। একটা নির্দিষ্ট ফর্মের টেবিল থাকে। টেবিল মানে কিছুই না, কিছু সংখ্যক রো আর কলাম থাকে। আমরা এক্সেলে দেখেছি টেবিল তৈরি করেছি অনেক, সেরকম এক্সেলের মতো টেবিল থাকে। যে টেবিলগুলো নির্দিষ্ট তথ্য ধরে রাখে। টেবিলগুলোতে রোগুলোতে থাকে তথ্য, আর কলামগুলো হচ্ছে একটা অ্যাট্রিবিউটকে ডিফাইন করে। এই অ্যাট্রিবিউট দেখলাম একটা এন্টিটির একটাই টেবিল থাকে, মানে ধরো স্টুডেন্ট যদি টেবিল হয় তার একটাই এন্টিটি থাকবে, স্টুডেন্ট এন্টিটি। সেই এন্টিটিগুলোকে তাদের অ্যাট্রিবিউটগুলো হচ্ছে কীভাবে, অ্যাট্রিবিউটগুলোকে ডিফাইন করা হচ্ছে শুধুমাত্র কলাম দিয়ে, আর রোগুলোকে ডিফাইন করা হচ্ছে কি দিয়ে, আমাদের একটা ডেটা, টোটাল ডেটাটা। ধরো স্টুডেন্টের একটা পুরো ডেটা পেয়ে গেলে একটা রো লাগবে, আর স্টুডেন্টের ডিফাইন অ্যাট্রিবিউট। এইভাবে আমরা ডিফাইন করি। যেমন তোর উদাহরণ দেখায় একটা, দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে এই ছবিটা দেখতে স্টুডেন্ট একটা টেবিল, কী রয়েছে, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, নেম, এজ। আর একটা সাবজেক্ট টেবিল, এখানে সাবজেক্ট আইডি, নেম, টিচার নেম। তাদের মধ্যে রিলেশনশিপ তৈরি করছে স্টুডেন্ট নিচেকার টেবিলটাকে। এখানে স্টুডেন্ট আইডিও নিয়েছে, সাবজেক্ট আইডি নিয়েছে, মার্কস নিয়েছে। তাহলে এই যে 1 নম্বর স্টুডেন্টটা, যার নাম, যার এজ আছে 17, ওর সাবজেক্ট ওখানে আইডি কত 1 জাভা, মিস্টার জে পড়ে। তাহলে ইজিলি পেয়ে গেলো যে 1 নম্বর স্টুডেন্টটা জাভাতে কত পেয়েছে, 98। তাহলে এই যে সম্পর্কটা তৈরি করছে দুটো টেবিলের মাধ্যমে, এইটাকে বলছে রিলেশনাল মডেল। দুটো টেবিলের, দুটো ডিফারেন্ট টেবিল, একটা স্টুডেন্ট টেবিল, একটা সাবজেক্ট টেবিল, তাদের মাঝে রিলেশনশিপ তৈরি করছে একটা অ্যানাদার টেবিল, যেটা কমন ফিল্ড কি, দুটো স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট আইডি। এইটাকে বলি আমরা রিলেশনাল মডেল। এরপরে দেখো 3 নম্বর হচ্ছে হায়ারার্চিক্যাল মডেল। হায়ারার্চিক্যাল মডেলে এটা একটা যেটা হবে যেখানে হয় স্ট্রাকচার বলা হয় গাছের মতো, কিন্তু উল্টো, মানে গাছে যেমন কি পাতা উপর দিয়ে থাকে, রুট নিচে থাকে, এটি এখানে কি রুটটা উপরে থাকে, লিফ নোড বা বাকিগুলো উল্টো উল্টো গাছের মতো। ডেটাবেসের মডেলটা একটা গাছের মতো কাঠামোর মাধ্যমে ডিফাইন করা হয়, যেখানে একদম উপরে থেকে রুট ডেটা আস্তে আস্তে নিচের দিকে হয়তো প্রস্তুত হয়। নোটগুলো চাইল্ড নোট বলা হয়, লাস্ট নোটগুলোকে আমরা বলি চাইল্ড নোট বা শিশু নোট বলা হয়। যেমন স্ট্রাকচারটাই কলেজ একটা রুট, তাদের আন্ডারে কি ডিপার্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, ডিপার্টমেন্টের আন্ডারে কোর্স, টিচার, স্টুডেন্ট, তাদের আন্ডারে থিওরি ল্যাব। তাহলে এটা কি হচ্ছে একটা ট্রি স্ট্রাকচার। ট্রির ব্রাঞ্চ, যেমন কলেজের দুটো ব্রাঞ্চ, ডিপার্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার। ডিপার্টমেন্টের 3টে ভাগ, কোর্স, টিচার, স্টুডেন্ট। কোর্সের 2টো ভাগ, ল্যাব বেস, থিওরি বেস। তাহলে এইভাবে যদি ডেটাবেসটা তৈরি করা হয়, তাহলে কী হবে, একটা কলেজের সম্বন্ধে সমস্ত তথ্য আমরা রাখতে পারবো। এটাকে বলছে হায়ারার্চিক্যাল মডেল। এরপরেরটা হচ্ছে নেটওয়ার্ক মডেল। নেটওয়ার্ক মডেলটা হচ্ছে হায়ারার্চিক্যাল মডেলের এক্সটেনশন, যেখানে অনেকগুলো প্যারেন্ট বা অনেকগুলো চাইল্ডহুডের একটা
অনেকগুলো চাইল্ডের অনেকগুলো প্যারেন্ট থাকতে পারে, অনেকগুলো প্যারেন্টের একই চাইল্ড থাকতে পারে। এখানে কি একটা গ্রাফিক্যালভাবে এটা অপশন। এটা অ্যাকচুয়ালি তোমরা যেটা পড়ি আমরা, যেমন ধরো আজকের ওয়েবসাইটগুলোর মতো, ধরো google.com, তার আন্ডারে ইন্ডিয়ান দুটো সার্ভার থাকতে পারে, ইন্ডিয়ান সার্ভার মধ্যে স্টেট সার্ভার। এইভাবে কী হয়, আস্তে আস্তে এটা কী হয়, স্প্রেড করতে থাকে। ডেটাবেসের মডেলটার, এই মডেলটা ডেটাবেসের মডেলটা আরও কী হয়, স্ট্রং করে। কারণ কি, নেটওয়ার্ক তৈরি করে একটা। যেমন এ থেকে দেখো দুটো নোড আছে, B1 B2, দুটো হলে এই একটা এন্টিটি, তাদের মধ্যে দুটো নোড। B1 B2 কমন নোড হচ্ছে C1, আবার C3ও আছে, C1। এইটাকে বলছি যদি কমন থাকতে পারে তখন সেই স্পেশাল নোডটাকে আমরা বলছি নেটওয়ার্ক মডেল। বোঝা গেছে? এইভাবে আমাদের সমস্তগুলো আমরা চারটে মডেল কী দেখলাম: এন্টি রিলেশনশিপ মডেল, হায়ারার্চিক্যাল মডেল, নেটওয়ার্ক মডেল আর রিলেশনাল মডেল। তাদের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে রিলেশনাল মডেল, যেটা নিয়ে আমরা অনেক প্র্যাকটিক্যাল শিখবো। যখন ক্লাস খুলবে তখন ডিটেলস এবং প্র্যাকটিক্যাল দুটোই দেখানো হবে, কীভাবে রিলেশনাল মডেল তৈরি করা হয়, কীভাবে রিলেশনাল মডেল থেকে আমরা কাজ করব, এই মডেলগুলোকে নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, বাকিটা আমি আর নেক্সট ক্লাসে আবার আসবো। তোমরা যে কোনো বই পড়ে ব্যাপারটাকে আরও ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।